লেখিকা সুপর্ণা ঝাড় উত্তরাধিকারী। মানুষ ভাবে এক আর হয় এক। সারা জীবন ধরে কিছু স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে চলে মানুষ, কিন্তু ওপরওয়ালার হাতেই থাকে সকল স্বপ্নের চাবিকাঠি। মানুষ সেখানে চাইলেও কিছু করতে পারে না। আমাদের গল্পের নায়ক ষাটোর্ধ্ব শোভন চক্রবর্তী সারাটি জীবন রেলে চাকরি করার সুবাদে সারা ভারতবর্ষ ভ্রমণ করে বেরিয়েছেন, সঙ্গে তার পত্নী সুলতা আর মেয়ে সোহিনীকে নিয়ে। তিনি সারা জীবন স্বপ্ন দেখে গেছেন একটু থিতু হবার, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। চাকরি জীবন শেষ হওয়ার আগেই তার পত্নী সুলতা হঠাৎই প্রথমবারের স্ট্রোকে বিনা নোটিশে চলে গেলেন, আর একমাত্র মেয়ে সোহিনী বিদেশে পিএইচডি করতে গিয়ে ওখানে এক প্রবাসী বাঙালিকে বিয়ে করে সেটেল হয়ে গেল। তাই অগত্যা শোভন বাবুকে একাই ফিরে আসতে হচ্ছে তার গ্রামে, চালতা গ্রাম। পশ্চিম মেদিনীপুরের একটি অখ্যাত গ্রাম। গ্রামের নামটা যে চালতা হলো কেন তা শোভন বাবুরও অজানা। হয়তো কোনো এক কালে এখানে চালতা গাছের আধিক্য ছিল, কিংবা অন্য কোনো কারণ হবে হয়তো। শোভনের ছোটবেলায়ও ও কোনোদিন চালতা বাগান দেখেনি অবশ্য। তবে শোভনদের নিজেদের বাগানে নানান রকম ফুল ফলের গাছের সাথে একটি চালতা গাছও ছিল। এখন আছে কিনা দাদাভাইয়ের কাছে খোঁজ নিয়ে জানতে হবে। দাদাভাই মানে সুবোধ দাদাভাই, শোভনের থেকে মাস 6 বড়, ওর জ্যাঠতুতো দাদা, যিনি বর্তমানে শোভনের পৈতৃক ভিটে বাড়ি আর তার সংলগ্ন বাগানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ছোটবেলা থেকে পিঠোপিঠি দুই ভাই একসঙ্গে বড় হয়েছে, অথচ কপাল দেখো দুজনের দুরকম। মাধ্যমিকের পর বাবার একমাত্র ছেলে শোভন সায়েন্স নিয়ে পড়তে কলকাতায় চলে এলো, আর সুবোধ পড়াশোনা ছেড়ে গরিব বাবাকে সাহায্য করতে উপার্জনের রাস্তায় নামলো। তারপর শোভনকে আর পিছু ফিরে গ্রামের দিকে তাকাতেই হয়নি। পড়া শেষ করতে না করতে রেলের এই চাকরি, তারপর ধীরে ধীরে উঁচু পদে প্রমোশন। অপরদিকে সুবোধকে জীবন যুদ্ধ করেই যেতে হয়েছে। 3 দিদিকে বিয়ে দিতেই বাবা ফতুর হয়ে গেছেন, আর তার আজ পড়েছে সুবোধের জীবনেও। এমনকি এখনো জীবন যুদ্ধ করেই চলেছে সে। তাড়াতাড়ি বিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সে যেন বয়সের আগেই বুড়িয়ে গেছে। শোভন অবশ্য এখন মনে করে ওই বেশ ভালো আছে, অন্তত নিজের গ্রামের মাটিতে তো আছে। যাক, আগামীকালই উনিও নিজের গ্রামের মাটিতে বরাবরের জন্য ফিরে যাচ্ছেন। প্রতিবার বদলি পর শেষের দিকে ঘরের আসবাবপত্র কমিয়ে ফেলেছিলেন শোভনবাবু। পুরনো আসবাবপত্রগুলো হয় সস্তা দরে, নয়তো কাউকে দান করে দিয়ে খুব সামান্য শুধুমাত্র প্রয়োজনীয় কটা আসবাব রেখেছিলেন নিজের জন্য। তাও গ্রামে ফেরবার আগে সুলতার ভাই মানে শোভনের একমাত্র শালাবাবুকে সবকিছু দিয়ে দেন তিনি। গ্রামের বাড়িতে আগেকার তৈরি সাবেকি সমস্ত আসবাবপত্রই রয়েছে, শুধু ফ্রিজটা ছিল না, তাই ওটা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই। দুটো অ্যাটাচিতে নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ট্রেনে করে আসছেন নিজে একা। আজ কত কথাই মনে পড়ছে শোভনের। সেই নদীর পাড়, বুড়ো বটতলা, পুরনো শিব মন্দির, গ্রামের সেই বাঁশঝাড়, পাড়েদের আমবাগান, তাদের বিদ্যালয়, এরকমই টুকরো টুকরো কত ছবি আজ চোখের সামনে ভিড় করে এসে দাঁড়িয়েছে যেন। কথায় বলে শেষ বয়সে অতীত বড় বেশি করে সামনে এসে হাজির হয়। শোভনেরও তাই হচ্ছে। জীবনের অনেকটা সময় হারিয়ে অবশেষে তিনি ফিরছেন নিজের গ্রামে। কিছু উত্তেজনা, কিছু আনন্দ, আবার কিছুটা মন খারাপ নিয়ে। যদিও ওনার মানসপটে যে গ্রামের ছবি আঁকা আছে, যে গ্রামটিকে ছেড়ে চলে গিয়েছিলেন বহু বছর আগে, সেই গ্রাম তিনি কখনোই ফিরে পাবেন না। মা বাবা স্ত্রী সন্তান ছাড়া অত বড় শূন্য বাড়িটাতে কি করে থাকবেন তিনি? তবু তার গ্রামটিকে তিনি যে কথা দিয়েছিলেন একদিন তিনি ফিরে আসবেন, আর আজ সুস্থ শরীরে তিনি ফিরছেন, সেই বা কম কি? তিনি নিজেই তার মনকে বোঝান। অনেক বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে এই এতগুলো বছরে। আবার অনেক নতুন মানুষের জন্ম হয়েছে অথবা বিয়ে হয়ে এসেছে ওখানে। তাই মানিয়ে নিতে হয়তো একটু কষ্ট হবে। তবু মনে একটাই সান্ত্বনা যে তার ছোটবেলার বন্ধুর মতো সুবোধ দাদাভাই এখনো সুস্থ আছেন। বৌদি আর তাদের ছেলে মেয়েতে ভরা সংসার আছে, যাদের ভরসায় তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিতে পেরেছেন। নয়তো মেয়ে বারবার বারণ করেছে ওই পচা গ্রামে শূন্য বাড়িতে না যেতে। নিজের কাছে ডাকছিল সে, কিন্তু শোভনবাবু নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। রাঁচি থেকে ইন্টারসিটি ধরেছেন তিনি। মাত্র 6-7 ঘন্টার রাস্তা যেন ফুরাতেই চাইছে না।
উত্তেজিত শোভন বাবু আবার অতীতে ফিরে যান। ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেট। স্টেশনে আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সুবোধ। দাদা ভাইয়ের একমাত্র পুত্র নন্দন ওরফে নন্দু, নন্দন চক্রবর্তী বংশের একমাত্র বংশধর, অর্থাৎ বাড়ির একমাত্র ছেলে। সুবোধের 3 কন্যা আর শোভনের একটি মাত্র মেয়ে, তাদের একমাত্র ভাই নন্দু। কাকাবাবুকে প্রণাম করে তার লাগেজ দুটি নিয়ে গাড়ির দিকে চলল। তাদের গ্রামে পৌঁছতে আরও ঘন্টাখানেক লাগবে। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে পড়ে যাবে। এদিকে সুবোধের অর্ধাঙ্গিনী কল্যাণী পড়েছেন অন্য চিন্তায়। ভোলা ভালা মানুষ সুবোধ, একটু কম সংসারী। সংসারের অত মারপ্যাচ তার মাথায় ঢোকে না, তাই বাধ্য হয়ে কল্যাণীকে নামতে হয়েছে এ আসরে। 4 ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার তাদের। নিজেদের একমাত্র সম্বল বাগানটা বিক্রি করে বড় মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এমন কপাল, বিয়ের 6-7 বছর পর দুটি সন্তান নিয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। আসলে জামাইয়ের ছিল হাঁপানির ব্যামো, লুকিয়ে বিয়ে দিয়েছিল ওর দজ্জাল মা। অনেক চিকিৎসা করিয়েও সারল না। বর মারা যাওয়ার পর শাশুড়ি আর দেওর মিলে অপয়া নাম দিয়ে তার বড় মেয়েকে অসহায় অবস্থায় দুটি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অগত্যা গরিব বাবার কাছেই আশ্রয় নিতে হয়েছে তাকে। পড়াশোনাও বেশি দূর করেনি, তাই নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবতেও পারে না। মায়ের চক্ষুশূল হয়ে হেসেলের দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে চুপচাপ। মেজ মেয়েও বেশ কালো আর রোগা। কোনো রকমে মাধ্যমিক পাশ করে পাড়ার কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে টিউশনি পড়ায়। তার পিঠে নন্দু। পড়াশোনায় একদম মাথা নেই, কয়েক বছর ধরে মাধ্যমিক দিয়েই চলেছে। ভগবান জানেন কবে পাশ করবে। আর ছোট কন্যাটিও পড়াশোনায় লবডঙ্কা। প্রত্যেক ক্লাসে 2 বার করে থাকতে থাকতে এখন 8-এ উঠেছে। আসলে দাদা আর বোন দুজনে কি একই ক্লাসে পড়বে? কেমন দেখায় ব্যাপারটা। তাই থেমে থেমে ক্লাসের সিঁড়ির ধাপে উঠছে যেন। আসলে দাদার বাধ্য বোন তো, তাই দাদার পিছু পিছু চলছে আমাদের চাপা রানী। শুভদি আর কি করে মেয়েকে মাঝে মাঝে এই কথা বলে। তবে পড়াশোনায় কমতি হলে কি হবে, সাজগোজ আর ছটকের কমতি নেই তার। পাড়ারই একটা ফালতু ছেলের সঙ্গে প্রেম করে বলে মায়ের সঙ্গে নিত্যদিনের অশান্তি। বড় মেয়ের একটি 7 বছরের ছেলে আর একটি 4 বছরের মেয়ে আছে, নিজেরা দুজন। এতগুলো পেট, অথচ ইনকাম খুবই সামান্য। সুবোধ অনেক রকমের কাজ ধরে, এছাড়া কোনো কিছুতেই সুবিধা করতে পারেনি কোনোদিন। বর্তমানে গ্রামেরই একটা ছোট্ট শিব মন্দিরে সেবায়তে, খুবই সামান্য ইনকাম। কারোর বাড়ি গিয়ে পুজো বা শ্রাদ্ধ করার নিয়ম নেই তাদের চক্রবর্তী বংশে, তাই আর নতুন করে সুবোধও সে নিয়ম লঙ্ঘন করেনি। বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু বাপকে সাহায্য করার কোনো ইচ্ছাই নেই নন্দুর। তবু মায়ের আদরের ছেলে মাঝে মাঝে মায়ের কথা শোনে, এই যা রক্ষে। শোভন ঠাকুরপো আসছে শুনে সুবোধ যতটাই উতলার খুশি, কল্যাণী মনে মনে ততখানি মনমরা। তবে তার ভালো মানুষ স্বামীকে বুঝতে দেয়নি কখনোই। শোভনদের বাড়ি সংলগ্ন বিশাল বাগান থেকে ফলমূল, কাঠ পাতা সবকিছু সংগ্রহ করে বুদ্ধি করে সংসার চালায় সে। যেমন এবছর প্রচুর তেঁতুল হয়েছিল গাছে, তারই আচার বানিয়ে দোকানে পাঠিয়ে বেশ কিছু পয়সা পেল। নারকোল গাছের পাতা থেকে খিল কাঠি ছাড়িয়ে ঝাঁটা বানিয়ে দোকানে সাপ্লাই দেয়। শুকনো কাঠ পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করে। ঠাকুরপড়ি দালানের একপাশে অনেকটা জায়গাতে সবজি চাষ করেছে মা আর ছেলে মিলে, সেগুলোও খাওয়া হয়। আর ফল ফলাদি তো আছেই। আসলে শোভনদের বিশাল বাগানটা বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ফলে গ্রামের লোক আর পশুদের হাত থেকে রক্ষা করে সব ফল ফলাদি নিজেরা ভোগ করে এসেছেন এতদিন। তবে ওরা এতটাও স্বার্থপর নয় যে সব একাই খাবে। এই তো গত বছর আমের সময় 2টো গাছ ভরে আম হয়েছিল। নন্দুর হাতে পেটি ভরে আম সাজিয়ে শোভন ঠাকুরপোর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো আর সেই স্বাধীনভাবে বাগানটাকে ব্যবহার করতে পারবে না। আবার ঠাকুরপোর নিচতলার 2টো ঘরও ওরাই ব্যবহার করত। ভাগ্নেকে নিয়ে নন্দু ওখানেই ঘুমোয়, আর পাশের ঘরটিতে জিনিসপত্র রাখার কাজে ব্যবহার হয়। নিজেদের মোটে 2টো ঘরের একটিতে 3 মেয়ে আর নাতনি, আর অন্যটিতে সুবোধ আর কল্যাণী ঘুমোতো। এখন তো আর এইসব সুবিধাগুলো পাবে না, তাই কল্যাণীর মন খারাপ হওয়াটা স্বাভাবিকই। সকালবেলায় মেজো মেয়েকে নিয়ে শোভন ঠাকুরপোর ওপরের ঘরগুলো সাফ সুতরো করে এসেছে। সন্ধে হতে চলল, আর একটু পরে নন্দু ওর শোভন কাকাকে নিয়ে ঢুকবে। কল্যাণী একটি সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে ঠাকুরপোর দালানের দিকে এগিয়ে যায়। দিদিমার সঙ্গ ধরে তার 4 বছরের নাতনি চোরকি।
বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ অন্ধকার হয়ে গেল শোভন বাবুদের। গ্রামের রাস্তায় কোনো ইলেকট্রিক লাইটের ব্যবস্থা থাকে না, আবার চারপাশে ঝাড় জঙ্গল গাছপালা থাকায় সন্ধে নামতে না নামতেই বড্ড বেশি অন্ধকার হয়ে যায়। যদিও অনেকদিন আগে গ্রামে বিদ্যুৎ চলে এসেছে, কিন্তু সন্ধেবেলা ভোল্টেজ কম। গাড়িতে আসতে আসতে নন্দু এগুলো গল্প করছিল। আবার একটু ঝড়ঝাপটা হলে তো 3 দিনের জন্য কারেন্টের পাত্তাই পাওয়া যায় না। সন্ধ্যের অন্ধকারটা এখন একদম ভালো লাগে না। দিন আর রাত্রির মেলবন্ধন হলো সন্ধ্যাকাল। সুলতা চলে যাবার পর সারা দিনটা ব্যস্ততায় কেটে গেলেও সন্ধেবেলা বাড়ি ফিরে সেই নিঃসঙ্গতা, সেই একাকিত্ব, তাই এখন সন্ধেটা আর ভালো লাগে না শোভন বাবুর। বাড়ির কাছাকাছি আসতে নির্জর বাড়িটার দিকে তাকিয়ে নিজের মনেই ভাবলো, কাজটা কি ঠিক হলো? এই নির্জন পুরীতে ফিরে এসে তিনি কোনো ভুল করলেন না তো? গাড়ি থামতেই হই হই করে ছুটে এলো সুবোধ দাদা ভাই আর তার নাতি নাতনি, পেছনে 3 মেয়ে আর বৌদি। এক লহময় মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে দাদা ভাইয়ের গলা জড়িয়ে ধরল। সুবোধের ছেলেমেয়েরা ভীষণ আন্তরিকতার সঙ্গে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করলো, কোনো বারণই শুনল না। হঠাৎ করে নিজের গ্রামের মাটিটা বড্ড ভালো লাগতে লাগলো তার। শোভন বাবু আর বলছি না, শোভন, যেহেতু গল্পের নায়ক তাই নাম ধরেই বলছি, তাহলে আমারও বলতে সুবিধা হবে আর আপনাদেরও পড়তে ভালো লাগবে। শোভনদের বাড়ির আগে সুবোধদের বাড়ি পড়ে। হঠাৎ করে দেখলে মনে হয় শোভনদের বাড়ির শুরুটা যেন এখান থেকেই। অনেকটা কেয়ারটেকারের ঘর যেমন মালিকের বাড়ি দোরগোড়ায় থাকে, ঠিক সেরকম। নন্দু লাগেজগুলো নিয়ে নিজেদের উঠোনেই ঢুকলো, পেছন পেছন সকলে ঢুকলো। প্রায় 2 বছর পরে সুবোধের সঙ্গে শোভনের দেখা। বছর 2 আগে ব্যাংকের কি একটা কাজে কিছুক্ষণের জন্য গ্রামে এসেছিল, তখনই দেখা হয়েছিল। আর শোভনের গ্রামে রাত থাকা সে প্রায় 5 বছর আগে, মা যখন মারা গেছিলেন তখনই। সুলতা আর মেয়েকে নিয়ে কটা দিন থাকতে হয়েছিল। হাত মুখ ধোবার জন্য জল এনে দিল সুবোধের বড় মেয়ে। শোভন ওর ব্যাপারে সব শুনেছিল, কিন্তু চাক্ষুষ দেখা আর শোনার মধ্যে অনেক ফারাক। বড্ড মায়া হলো মেয়েটাকে দেখে। ছোটবেলায় কত কোলে নিয়েছে, আর এইটুকু বয়সেই যেন সংসারের কঠোর দাঁত বার করা নিয়মে অকালেই বুড়িয়ে গেছে বাচ্চা মেয়েটা। তোর ছেলেমেয়েরা কই রে জলি? শোভন পরিস্থিতিটা হালকা করার জন্য জিজ্ঞেস করলো। এই তো কাকা, ওরা তোমার পেছনেই বসে আছে, জলি উত্তর দেয়। একে অন্য পরিবেশ, তাই বাল্বের কম আলোয় সত্যি খেয়াল করেনি এতক্ষণ যে বাচ্চা দুটি কখন তার পেছনে চৌকিতে বসে তাকে নিরীক্ষণ করে চলেছে, আর 2 ভাই বোনে নিজেদের মধ্যে কি ফিসফিস করে কথা বলছে। সুবোধ ওদেরকে বলল, এটা ভালো দাদু, প্রণাম করেছো? বাচ্চা দুটি জানালো যে ওরা আগেই প্রণাম করেছে, যদিও তালে গোলে কেউ খেয়াল করেনি। ওদের সঙ্গে কিছুক্ষণ আলাপের পর মনে পড়লো বাচ্চাগুলোর জন্য তো কিছু আনা হলো না। তারপর রাঁচি থেকে আনা শুকনো মিষ্টির প্যাকেটটা ওদের হাতে দিয়ে বলল, দিদাকে দিয়ে এসো। চা পর্ব মিটলে শোভন ওই বাড়ি যেতে চাইলো। মা মারা যাবার পর থেকে ওই বাড়ির ইলেকট্রিক লাইনটা কাটা ছিল। ইলেকট্রিক অফিসে দরখাস্ত করা হয়েছে, কবে আসবে কে জানে। তাই আপাতত সুবোধের মিটার থেকেই তার টেনে ওপরের একটা ঘরে লাইট ফ্যানের 2টো পয়েন্ট করা হয়েছে, আর নিচে নন্দু যে ঘরটাতে ঘুমাতো সেই ঘরে আগে থেকেই আলো পাখার ব্যবস্থা ছিল, যদিও শোভন সেটা জানতো না। সুবোধ ওকে ওপরের ঘরে দিয়ে এলো আর বলল, রাতে মেয়েরা এই ঘরেই ভাত দিয়ে যাবে, ও যেন কষ্ট করে আর অন্ধকারে না নামে। শোভন জানালো যে ও রাতে ভাত খায় না, তবে আজ সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই খেয়ে নেবে আজকে। কাল থেকে এ বাড়িতেই একটা ব্যবস্থা করে নেবে। এ কথা শুনে সুবোধ ভীষণ রেগে গেল। ব্যবস্থা করে নিবি মানেটা কি শুনি? আমরা এতগুলো লোক থাকতে তুই হাত পুড়িয়ে রান্না করবি নাকি এই বয়সে? শোভন বলে, সুলতা চলে যাবার পর সব অভ্যেস হয়ে গেছে রে, এখন সব পারি। তাছাড়া আমি খুব স্বল্পাহারী, এই বয়সে অত খাওয়ার কি আছে? যত কম খাওয়া যায় ততই ভালো, শরীর ফিট থাকবে। সুবোধ বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, এখনো এত হ্যান্ডসাম আমার ভাই যে এখনো বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। দুজনেই একসঙ্গে হেসে উঠল। সত্যিই তাই, শোভন যে 60 বছরে রিটায়ার করলো দেখে কেউ বলবে না। দেখে মনে হয় খুব জোর বছর 50 বয়স হবে। শোভন বলে, ঠিক আছে, অত রাগ করতে হবে না, কালকেও বৌদির হাতে রান্নাই খাবো, কিন্তু তুই একটা কাজ করে দে। সুবোধ বলে, বলেন হুজুর, কি কাজ? শোভন বলল, শহরে থাকতে প্যাকেটের দুধ খেয়ে খেয়ে পেটে রাসায়নিকের ভান্ডার হয়ে গেছে, অনেক দিনের স্বাদ একটু খাঁটি গরুর দুধ খাওয়ার। তুই বরঞ্চ আধশের করে ভালো দুধের ব্যবস্থা করে দে। সুবোধ বলে, অবশ্যই। তারপর মন খারাপ করে বলে,
আমার নিজেরই দেশি গরু ছিল রে। গত বছর বড় মেয়ে যখন অসুস্থ হয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরল, ওর চিকিৎসার জন্য বিক্রি করে দিলাম। গরুটা খুব লক্ষ্মী ছিল রে। গরু পুষতে অনেক খরচ। আজ সে গরুটা থাকলে বাড়ির দুধই খেতে পেতিস। গল্পে গল্পে রাত হয়ে যায়। সুবোধের ছোট মেয়ে মিলি ওরফে চাপা রানী বঞ্চি চরকির হাত ধরে খাবার জন্য ডাকতে আসলো ওদেরকে। গ্রামের লোকেরা তাড়াতাড়ি খায় শোভন জানতো, তাই বলে এত তাড়াতাড়ি? সুবোধ বলে, এখানে নিয়ে চলে এলি না কেন? কাকাবাবু খুব ক্লান্ত আছে, আর যেতে পারবে না। মিলি বলল, খুব গরম যে, আনতে গিয়ে ছ্যাঁকা খাবো না? শোভন সুবোধকে বলে, ঠিক আছে ঠিক আছে, চল দাদা ভাই, আজ তোর সঙ্গে বসেই ভাত খাবো। অনেকদিন একসঙ্গে খাওয়া হয় না। সবাই মিলে সুবোধের বাড়িতে এলো। রাতে ভালোই ব্যবস্থা ছিল। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের কালিয়া, ডাটা চচ্চড়ি, চাটনি। যদিও শোভন কিছুই খেতে চাইছিল না, শুধু এক পিস মাছ দিয়ে আধ কাপ ভাত দিতে বলল। কিন্তু ওরা কিছুতেই ছাড়বে না। কল্যাণী বলল, একটু ডাটা চচ্চড়িটা খেয়ে দেখুন ঠাকুরপো, ওটা আপনার বাগানেরই ডাটা। কল্যাণী যদিও সম্পর্কে শোভনের বৌদি হলো, তবু শোভন বয়সে বড় হওয়ায় প্রথম থেকে আপনি আগে করেই ডাকে, সাথে অবশ্য ঠাকুরপো বলে। বাধ্য হয়ে একটু ডাটার সবজি পাতে নিল শোভন। বেশ ভালোই রান্না। সেই কথা বলাতে সুবোধ বলল, সবই আমাদের জলিমাই রান্না করেছে। খাওয়া দাওয়া পর্ব মিটলে নন্দু ওর ঘুমন্ত ভাগ্নেকে কোলে নিয়ে কাকাকে সাথে করে ঘুমোতে চলে গেল। শোভন মনে মনে ভাবলো, যাক, অত বড় বাড়িতে আর একা ঘুমোতে হবে না। রাতে ভাত খাওয়ার অভ্যেস না থাকায় বেশ হাঁসফাঁস দশা লাগছে তার। একটু ছাদে পায়চারি করলে বেশ হতো। তাছাড়া অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেসও নেই। কিন্তু ছাদের গেটে তো তালা। বাধ্য হয়ে নন্দুকে ডাকলো। নন্দুও ছুটতে ওপরে চলে আসলো। নন্দুর মা নন্দুকে বারবার করে বলে দিয়েছে, সব সময় কাকাবাবুর আশেপাশেই থাকবি, উনি যা বলবেন তাই শুনবি, কাকাবাবুকে সব সময় খুশি করে রাখবি, ওনার সামনে ভদ্র হয়ে থাকিস বাবা। তোর বাপের তো আর কানাকড়িরও মুরদ নেই, দেখ কাকার দয়ায় যদি কিছু উন্নতি করতে পারিস। নন্দুর কাছে ছাদে যাবার ইচ্ছে প্রকাশ করলে নন্দু বলে, ছাদের চাবি কোথায় সে তো জানি না, তবে এখনই বাড়ি থেকে এনে দিতে পারে। শোভন বলে, না থাক, ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওদিকটা অন্ধকার দেখছি, আমি বরং এই বারান্দাটাতেই একটু পায়চারি করে নি। অনেক ভোরে ঘুম ভেঙে গেল শোভনের। অবশ্য মর্নিং ওয়াকের অভ্যেসও আছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল। একসঙ্গে গ্রাম দেখাও হবে আর সঙ্গে হাঁটাও, ওই রথ দেখা কলা বেচার মতো। ভোরের গ্রামটাকে বেশ ভালোই লাগছে। প্রথমে সে চলে গেল নদীর ধারে। নদী বলতে ছোট্ট একটা কংসাবতীর শাখা নদী। এখন বসন্তকালে জল প্রায় নেই বললেই চলে, তবে বর্ষাকালে এই নদীরই অন্য রূপ। নদীর ধারে দাঁড়িয়ে আজ কত কথাই মনে পড়ছে শোভনের। গরমকালে ঘন্টার পর ঘন্টা নদীতে সাঁতার কেটেছে। কত রকমের সাঁতার, ডুব সাঁতার, চিত সাঁতার। সঙ্গে দাদাভাই ছাড়াও আরো অনেক সমবয়সী বন্ধুরা ছিল। আবার বাড়ি ফিরে কত বকা খেয়েছে মায়ের কাছে। কতদিন নদীতে স্নান করা হয় না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ভাবে, এখন কি আর সাঁতার কাটতে পারবো? কি জানি, সবাই তো বলে একবার সাঁতার শিখলে নাকি কেউ ভোলে না। পেছনে হঠাৎ চেনা গলাতে চিন্তার ছন্দ পতন ঘটল। কখন পেছনে সুবোধ এসে দাঁড়িয়েছে। দাদা ভাই, তুইও মর্নিং ওয়াক করিস নাকি? শোভন তাকে জিজ্ঞেস করলো। না রে, ও সব কিছু নয়, তবে ভোরে ঘুম ভেঙে যায়, একটু ঘোরাঘুরি করি আর কি। তাছাড়া আমাকে তো মন্দিরেও যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, চল তোর মন্দিরটা দেখে আসি চল। শোভন বলল, আমার মন্দির কি রে? মন্দির তো সবার, তবে এখন নয়, এখন তোকে গ্রামটা দেখিয়ে দিই চল। গ্রামের রাস্তা দিয়ে যাই চল, তাহলে সব দেখা হয়ে যাবে। তারপর বাড়ি ফিরে চা খেয়ে চান করে মন্দিরে যাব। এই বলে সুবোধ শোভনকে নিয়ে গ্রামের রাস্তাটা ধরলো। চেনা রাস্তা, তবু অনেকটাই অচেনা লাগলো। কাঁচা বাড়িগুলো বদলে অনেক পাকা বাড়ি হয়ে গেছে। সুবোধ চেনাতে চেনাতে আসলো, এটা অমুকদের বাড়ি, ওটা তো অমুকদের বাড়ি। কে বাড়ি বিক্রি করে শহরে চলে গেছে, আবার কোন বাড়ির বয়স্ক মানুষটা আজও বেঁচে আছে। এসব গল্প করতে করতে গ্রামটা প্রায় পেরিয়ে চলে আসলো ওরা। দু একজন অতি উৎসাহী লোক সুবোধকে শুধালো পাশের লোকটাকে। আসলে ট্রাক শুট করে গ্রামের পথে হাঁটতে দেখে ওরা অবাক হয়েছে। গ্রামের অনেক উন্নতি হয়েছে, কিন্তু শোভনের মানসপটে যে গ্রামের চিত্র সাজানো ছিল সেটাকে আর কিছুতেই খুঁজে পেল না। সুবোধ চা খেতে ডাকলে শোভন কিছুতেই গেল না। গতকাল সন্ধ্যেবেলা দাদা ভাইয়ের বাড়ির চায়ের নমুনা দেখেছে শোভন। বেশি করে চিনি দুধ দিয়ে বাজে চা পাতা ফুটিয়ে ঘন চা, সেটাই বুঝি স্পেশাল চা, যেটা খাওয়া মাত্রই গতকাল শোভনের গাটা গুলিয়ে উঠেছিল। তাই তাড়াতাড়ি বলল, না রে, চা জল খাবারের চিন্তা করিস না দাদা ভাই,
আমিও সব সরঞ্জাম নিয়েই এসেছি। আজ দুপুরে ওখানেই ভাত খাবো, আর রাতের চিন্তাও করতে বারণ করবি বৌদিকে। শহর থেকে দামি পাতা চা, ক্রিম ক্রাকার, বিস্কুট, জলখাবারের জন্য ওটস এসবইও সাথে করে নিয়ে এসেছে। এখানে তো গ্যাস আছেই। সুবোধ অবাক হয়ে বলে, কল্যাণীকে লুচি আলুর দম করতে বললাম যে জলখাবারে, কতদিন খাই না। শোভন বলে, তোরা খা না দাদা ভাই, বাচ্চাগুলো তো খাবে। তাছাড়া দুপুরের জন্য নন্দুকে খাসির মাংস আনতে দিয়েছি, সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে। তাই এখন পেটটাকে একটু হালকা রাখতে হবে বলে শোভন হাসলো। গতকাল খেতে বসে সুবোধ দুঃখ করছিল, মাংসের যা দাম, নয়তো তোকে আজ মাংসই খাওয়াতাম। আর চক্রবর্তী বাড়িতে তো মুরগির মাংস রান্না হয় না, বাড়িতে প্রতিষ্ঠিত কুল দেবতা আছে যে। যদিও শোভনরা বাইরে চিকেনই খেয়ে এসেছে, কিন্তু সে কথা আর বলেনি শোভন। নন্দুকে মাংস আনতে টাকা দিয়েছে শুনে সুবোধ একটু কপট রাগ দেখায়, কিন্তু অভাবের সংসারে অভিমান খাটে না। শোভন সবকিছু সহজ করার জন্য বলল, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে স্নান সেরে চলে আসছি দাদা ভাই, মন্দিরে যাব। এই বলে সে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। নিজের হাতে মনের মতো করে চা বানিয়ে খেয়ে স্নান সেরে তৈরি হয়ে দাদা ভাইয়ের সঙ্গে মন্দিরে গেল শোভন। গ্রামের শেষ সীমায় এই বটতলাতে কত খেলা করেছে এক সময়ে। মায়ের সঙ্গে নীল ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীর সময়ে ডালা ধরে এখানে এসেছে কতবার। তখন এখানে কোনো মন্দির ছিল না, একটা বাঁধানো থান মতো ছিল। তখন কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য ছিল এই জায়গাটার, সবকিছুই বড় প্রাকৃতিক ছিল। এখন বটগাছের সেই প্রাকৃতিক সৌন্দর্যটা ঢাকা পড়ে গিয়েছে কংক্রিটের দেওয়ালে। সব জায়গার পরিবর্তন হয়েছে, তাই এখানেও তার ছোঁয়া লেগেছে। যাক, গ্রামের মানুষগুলো তো খুশি। কিন্তু শোভনের স্মৃতিপটে সেই বটতলার স্মৃতি জল জল করছে। সেই হারিয়ে যাওয়া বটতলাকে মনে করে মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ করে তার মায়ের জন্য মনটা খারাপ করে। ঠাকুরকে সকালের জাগরণ দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো সুবোধ দাদা ভাই। গর্ব করে শোভনকে বলল, দেখলি কত সুন্দর মন্দির হয়েছে। তবে এমনিতে লোকজন সেরকম আসে না বুঝলি, পূজা পালেই যা একটু ভিড় হয় বলে দুঃখ করে। শোভন কোনো কথা না বলে শুধু বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। গ্রামে আসা প্রায় 1 সপ্তাহ হতে চলল, ভালোই কাটছে দিনগুলো। সুবোধ দাদা ভাই কিছুতেই দুপুরের ভাত রান্না করতে দিচ্ছে না শোভনকে। অগত্যা তাই দুপুরে ওখানে খেতে হচ্ছে। তবে বাকি খাবারগুলো নিজেই সে ব্যবস্থা করে নিয়েছে। মাঝে মাঝে জলে 2টো রুটি তৈরি করে এনে দিচ্ছে, রাতে দুধ দিয়ে খেয়ে নেয়। আজ দুপুরে খেতে বসে বাধ্য হয়ে কথাটা পারল শোভন। সুবোধকে একটা রান্নার মেয়ে আর একজন কাজের মেয়ে দেখে দিতে বলল। বৌদি এই বয়সে অতগুলো ঘর পরিষ্কার করে দিয়ে আসে, আমার ভালো লাগে না রে দাদা ভাই। তাছাড়া আমি তো আর কয়েকদিনের জন্য আসিনি, এখানে যখন থাকবো ভেবেছি, তাহলে ব্যবস্থাটাও পাকা করা দরকার, তাই না দাদা ভাই? শোভন সুবোধের উদ্দেশ্যে কথাগুলি বলে। কল্যাণী বলে, কিন্তু এখানে তো আপনাদের শহরের মতো কাজের লোক পাওয়া যায় না ঠাকুরপো। তাছাড়া ওটা কি আমাদেরও বাড়ি হলো না বলুন? নিজের ঘরের কাজ করতে আবার খারাপ লাগার কি আছে বলেন ঠাকুরপো? শোভন বলে, না বৌদি, তা হয় না। তাছাড়া তোমারও তো বয়স হয়েছে। রাত্রে রুটি দিতে গিয়ে জলই শোভনকে বলে, কাকাবাবু একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? শোভন বলে, হ্যাঁ রে মা, বল না, কি বলবি? ছোটবেলা থেকে জলিকে মানুষ হতে দেখেছে, তাই জলির ওপর শোভনের আলাদা টান আছে। তাছাড়া বড় অভাগী মেয়েটা। জলি বলে, কাকাবাবু দেখছেন তো আমার পোড়া কপালটা, বাধ্য হয়ে সবার গলগ্রহ হয়ে বাপের বাড়িতে পড়ে আছি। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আর বাইরে কাজ করতে গেলে এই বাড়ির সম্মান নষ্ট হবে। তাই আমাকে আপনার সব কাজ করতে দিন না কাকাবাবু। বিস্ময় মাখা কণ্ঠে শোভন বলে, তুই কাজ করবি? হ্যাঁ কাকাবাবু, দোষ কি? আপনি তো কাজের লোক খুঁজছেনই, আমি আপনার দুবেলা রান্না, ঘরদোর, সাফসুতরো, কাছাকাছি সবই করে দেব। এতে আপনার সেবাও করা হবে, আর আমারও সম্মানহানি হবে না। জলি এক নিঃশ্বাসে কথাগুলো শোভনকে বলল। বেশ, তাই কর, কিন্তু এতগুলো কাজ একা হাতে সামলাতে পারবি রে মা? তাছাড়া ও বাড়িতেও তো তোকে রান্না করতে হয়। চিন্তিত হয়ে শোভন বলল। জলি বলে, খুব পারবো কাকাবাবু, আপনি আর না করবেন না। শোভন হেসে বলে, বেশ বেশ, তাহলে তোকে কত দিতে হবে বল? আমাকে কিচ্ছু দিতে হবে না কাকাবাবু, শুধু আমার ছেলে মেয়ে দুটির পড়াশোনার দায়িত্বটা নেবেন। ও বাড়িতে থাকলে আমার ছেলে মেয়েরা মানুষ হবে না, নির্লিপ্তভাবে জলি বলে। শোভন অবাক হয়ে যায়। একজন আদর্শ মা বুঝি একেই বলে? নিজের জীবন উৎসর্গ করে সন্তানের ভবিষ্যতের লক্ষ্যে লোকের বাড়ি কাজ করতেও কোনো দ্বিধাবোধ নেই। তিনি বলেন, বেশ, কিভাবে সাহায্য করতে পারি বল?
কেন কাকাবাবু, আপনার হাতে তো অনেক সময় আছে, ওদেরকে দুবেলা একটু নিয়ে বসবেন। যেভাবে বোন এত সুন্দরভাবে মানুষ হয়েছে আপনাদের ছায়ায় থেকে, সেরকম আমার বাচ্চারাও মানুষ হবে। জলি উৎসাহ ভরা চোখে শোভনকে বলে। জলি চলে গেলে শোভন ভাবতে বসে, মানুষ কত আশা কত স্বপ্ন নিয়ে তার সন্তানকে মানুষ করে, আর সন্তান বড় হয়ে গেলে এক মুহূর্তে সব ভুলে যায়। প্রায় বছর খানেক হতে চলল নিজের আদরের মেয়ের সঙ্গে দেখা হওয়া, অথচ মেয়ের কোনো বিকার নেই, নিজের কাছে ডেকেই নিশ্চিন্ত। তার অসহায় বাপটা কিভাবে ভালো থাকবে তার খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না একবারও। সব সময় ব্যস্ততার দোহাই দিয়ে অবহেলা করে। হঠাৎ করে সুলতার কথা মনে পড়ে, ভীষণ অভিমান হয় তার ওপর, কেন এভাবে তাকে একা ফেলে চলে গেল। আর কিছুদিন তো তার সাথে থাকতে পারতো, এখন শুধু পরের ভরসায় বেঁচে থাকা। পরের দিন সকাল থেকে জলি নতুন উদ্যম নিয়ে কাজে লেগে পড়েছে। ঘরের সমস্ত কোনাকানি পরিষ্কার করে দিয়ে বাড়ির স্ত্রী ফিরিয়ে দিয়েছে। এখানেই রান্নার ব্যবস্থা হয়েছে আজ থেকে। নন্দুকে দিয়ে এক সপ্তাহের বাজার আনিয়ে নিয়েছে শোভন। সকালে মর্নিং ওয়াক সেরে এসে হাতে চা নিয়ে জলের ছেলে মেয়ে দুটিকে নিয়ে পড়াতে বসে পড়েছে শোভন। কাজ সারতে সারতে আপ্লুত হয়ে তার ছেলে মেয়ে আর কাকাবাবুর দিকে তাকায় জলি। মনে মনে ভাবে, তার এই সিদ্ধান্ত একদম সঠিক। তার সন্তানরা মানুষ হলে আর কোনো দুঃখ থাকবে না। ছেলে মেয়ে দুটিও খুব উৎসাহ নিয়ে নতুন দাদুর কাছে পড়তে বসেছে। আর চরকি তো কথার ফুলছুরি, তাই নিজের অজান্তেই কখনোই পুচকিটাকে ভালোবেসে ফেলেছে শোভন। সংসারের নিয়ম বড়ই কঠিন। আপাত দৃষ্টিতে সবকিছু সহজ মনে হলেও আদতে অত সহজ নয় সবকিছু। মাঝে মাঝে দৈন্যতার কাছে মাতৃত্ব হার মেনে যায়। যখন থেকে জলি কল্যাণীকে না জানিয়ে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই পদক্ষেপ নিয়েছে, সেদিন থেকে মায়ের দুচক্ষের বিষ হয়েছে সে। সন্তান স্নেহে অন্ধ কল্যাণী স্বাভাবিকভাবেই ছেলের প্রতি দুর্বল। নিজের ছেলেকে যখন শোভন ঠাকুরপোর দিকে এগিয়ে দিতে চেয়েছিল সে, ঠিক তখনই তার ছেলের জায়গাটাতে জলি নিজের ছেলে মেয়েদেরকে এগিয়ে দিয়েছে। প্রাণপাত করে কাকার মন জয় করতে চাইছে। এ যেন দুই মায়ের লড়াই, যেখানে মা মেয়ে প্রতিদ্বন্দ্বী। অত সহজে কল্যাণী তো তাকে ক্ষমা করবে না। যথা সর্বস্ব দিয়ে মেয়েকে পার করে একটু নিশ্চিন্ত হতে চেয়েছিল, সেখানে দুটো বাচ্চা নিয়ে ফিরে এসে ঘাড়ে চড়ে বসেছে। তার উপরে আবার তার ছেলের সুরক্ষিত জায়গাটা দখল করতে চাইছে। পরপর দুই মেয়ের পিঠে একমাত্র বংশধর, তার উপর ছেলের গায়ের রংটা মেয়েদের তুলনায় বেশ ফর্সা, তাই ছোট থেকে একটু বেশি আদর দিয়ে বড় করেছে সে ছেলেকে। যদিও সহজ সরল সুবোধ চার ছেলে মেয়েকে সমান স্নেহ করেন। অনেক ভেবেচিন্তে ধীরে ধীরে নন্দুকে কাকার উত্তরাধিকারী বানানোর স্বপ্ন মনের মধ্যে লালন করে আসছিল গ্রামের সহজ সরল এই গৃহবধূটি। অবশ্য আশা রাখাটাও স্বাভাবিক। শেষ বয়সে খুড়িমা মানে শোভনের মাকেও ওই দেখে রেখেছিল। তারপর থেকে ওই বাড়ি বাগান ব্যবহার করতে করতে কখন যে তার ওপর একটা অধিকার জন্মে গেছিল সে নিজেও জানতে পারেনি। আজ তার নন্দুর জায়গাটা দখল করছে তারই নাতি নাতনি, সেটা সহজে মেনে নিতেই পারছে না কল্যাণী। তাই উঠতে বসতে কথা শোনাতে ছাড়ে না মেয়েকে। আর সুবোধ সব দেখেও সব বুঝেও সংসারে অশান্তির ভয়ে সবকিছু অদেখা করে। নিজের মা আজ জলির শত্রু, তবু জলি কাউকে কিছুই বুঝতে না দিয়ে একাগ্র মনে দুই বাড়ির সব দায়িত্ব পালন করে চলেছে। জলির বড় ছেলে চরণ এবার আটে পা দিল। দারিদ্রতা মানুষকে তাড়াতাড়ি বড় করে দেয়। চোখের সামনে নিজের দিদিমা মাকে কটু কথা শোনায়, কথায় কথায় অপমান করে। চরণ সব বুঝতে পারে, এমনকি ওইটুকু মেয়ে চরকিও ভয়ে ভয়ে থাকে। তাই দিদিমা যখন কোনো কাজ দিয়ে তার মাকে আটকে রেখে ভালো দাদুর বাড়ির কাজে আসতে দেরি করায়, তখন চরণ ছুটে আসে ভালো দাদুর বাড়িতে। তার কি প্রয়োজন সব হাতে হাতে এগিয়ে দেবার যথাসাধ্য চেষ্টা করে ওইটুকু ছেলে। সংসার থাকলে হাজার অশান্তি থাকবেই, তাই বলে সময় তো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে জলের ছেলে নতুন ক্লাসে উঠে যায়। পড়াশোনায় বেশ আগ্রহ জন্মেছে ওর। আর মেয়েকেও এবছর গ্রামেরই স্কুলে ভর্তি করে দেয়। আবার সবকিছু আগের নিয়মে চলতে থাকে। শুধু সুবোধের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। হয়তো আগে যেভাবে বাগানটাকে চুটিয়ে ব্যবহার করত, কল্যাণীরা এখন আর আগের মতো পারে না। ঠাকুরপো হাতে তুলে যেটুকু দেন সেটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়। আর দালানের সামনের দিকটায় যেখানে নন্দুর সাহায্য নিয়ে একটা সবজি বাগান গড়ে তুলেছিল, সেখানে ঠাকুরপো একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছেন। পেছন দিকটায় অবশ্য সবজি চাষ করতে দিয়েছেন তাদেরকে, কিন্তু সেখানে ভালো করে রোদ আসে না, তাই আগের মতো সবজিও হয় না। আবার ঠাকুরপোকেও ভাগ দিতে হয় এখন। এদিকে মেজো মেয়ে ডলিরও বয়স বেড়ে যাচ্ছে। দিদির এমন পরিণতি দেখে সেও বিয়ে করতে চাইছে না। তাছাড়া সেরকম কোনো ভালো সম্বন্ধও আসছে না। ছোট মেয়ে যে একজনকে ধরে রেখেছে,
সেখানে জাত দিয়েও পেট ভরবে না। বিয়ে করেই বখাটে ছোড়াটাকে নিয়ে হয়তো এখানে এসে উঠতে হবে। আর ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আসা নন্দুকে কাজ করতে বলাই বৃথা। এদিকে সুবোধ দিনে দিনে আরোই সুবোধ বালক হয়ে যাচ্ছে যেন। কোনো দিকে তার হুঁশ নেই। ভাই আর মন্দির নিয়ে আদিক্ষেতা দেখে কল্যাণীর গা জ্বলে যায়। সংসারের সব দিক সামলাতে সামলাতে কল্যাণীর নাজেহাল দশা। সুবোধকে কথা শোনাতেও ছাড়ে না সে। অত ভাই ভাই করো না তো, যাও না বড়লোক ভাইয়ের কাছে গিয়ে একটু বলো ছেলে মেয়েদের একটা হিল্লে করে দিতে। কল্যাণী দাঁত খিচিয়ে বরকে বলে। সুবোধ আরো শান্ত গলায় বলে, আমাদের ছেলেমেয়ের হিল্লে ও করতে যাবে কেন? ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর মনটাকে একটু পবিত্র করো। পরের ধনে লোভ করা ভালো নয়। এসব জ্ঞানের কথা শুনে কল্যাণীর মাথায় আরো বেশি রক্ত চলে যায়। সুবোধ মন খারাপ করে মন্দিরের রাস্তা ধরে। একদিন এরকমই অশান্তির পরে মুখোমুখি শোভনের সঙ্গে দেখা। শোভন মনে হয় কিছুটা আঁচ করতে পেরেছিল। বেশি দূরের তো তার বাড়ি নয়। তাছাড়া চোরকি মাঝে মাঝে টুকটাক অশান্তির কথা ভালো দাদুকে বলে ফেলে, যদিও জলি ওকে চোখ দেখায়। শোভন বলে, চল না দাদা ভাই, একটু নদীর ধার থেকে ঘুরে আসি। তারপর কথায় কথায় অশান্তির কারণ জানতে চাইলো। যদিও সুবোধ সেরকম মানুষই না যে কারোর কাছে দুঃখের গল্প করে, হাত পেতে ভিক্ষা নেয় তার জন্য। তবু ব্যথাটা খুব টাটকা, তাই বাধ্য হয়েই বলল, কল্যাণীর কোনো দোষ নেই রে ভাই। মাথার ওপর দুই সমস্ত মেয়ে, ছেলেটাও বেকার, সংসারে রোজগার কম, তাই ও মাথার ঠিক রাখতে পারে না। বিয়ে হয়ে এসে থেকেই তো শুধুই অভাব ছাড়া আর কিছুই দিতে পারিনি ওকে। সত্যি তো, মানুষ নিজের দুঃখ নিজের সমস্যা নিয়ে এতটাই বিভোর থাকে যে পাশের লোকের কষ্টটা চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে চোখেই পড়ে না। সুবোধের সংসারের দৈন্যতা তার সবসময় চোখে পড়েছে, কিন্তু গা করেনি। কার সংসারের জন্য কে ভাবে? দাদা ভাইয়ের মেজ মেয়ে ডলি তার মেয়ে সোহিনীরই বয়সী প্রায়, যদিও দেখে মনে হয় না, রোগা বলে বেশ ছোটই লাগে। বাধ্য হয়ে শোভন বলে, দাদা ভাই তুই ডলির বিয়ের ব্যবস্থা কর, আমি যতটা পারবো সাহায্য করব। সুবোধ চুপ করে থাকে। ব্যবস্থা কর বললেই তো আর হয়ে যায় না, একটা সুপাত্র পাওয়াও তো মুশকিল। শোভন আরো বলে, দাদা ভাই তুই দুঃখ করছিলি না যে তোর গরু পোষায় শখ ছিল? চল কালকে গরুর হাট থেকে একটা ভালো দুধেলা গাই কিনে আনি, তুই পুষবি আর আমি দুধ খাবো। এই বলে শোভন হো হো করে হেসে ওঠে। সুবোধ আর না হেসে পারে না। চল সন্ধে নামছে, বাড়ির দিকে চল, শোভন বলে। তাছাড়া ছেলে মেয়ে দুটোকেও তো নিয়ে বসতে হবে। সুবোধ হঠাৎ করেই পেছন ফিরে শোভনের হাত দুটো চেপে ধরে বলে, ভাই তোর উপকারের ঋণ আমি এ জন্মে শোধ করতে পারবো না। বাচ্চাগুলোকে যে সুন্দর ভবিষ্যৎ আমার দেওয়ার কথা ছিল তা তুই দিচ্ছিস, ভগবান তোর ভালো করবে রে দেখিস। শোভন বলে, ঠিক আছে, এখন তো হাতটা ছাড়। ওরা কি আমার নাতি নাতনি হলো না? তাছাড়া সব কিছু জলই করছে, আমি কিছুই করিনি রে দাদা ভাই। এখন চল, নদীর এদিকটা অন্ধকার হয়ে এলো, সাক্ষ্য বেরোতে পারে। সুবোধ বলে, হ্যাঁ চল, আমাকেও মন্দিরে যেতে হবে। রাতে খেতে বসে কল্যাণীকে সুবোধ বলে শোভনের বলা কথাগুলো। আনন্দে লোভে কল্যাণীর চোখটা চকচক করে ওঠে। বলে, পলাশপুরের ওই ছেলেটার সঙ্গে সম্বন্ধটা দেখো না গো, দরকার হলে ঠাকুরপোকেও সাথে নিয়ে যাও, যা কথা হবে সামনেই শুনে নেবেন উনি। সুবোধ বলে, ওদের তো খুব চাহিদা, তার জন্যই তো আগের বারে না করতে হলো। আহ তোমার তাতে কি, দেবে তো ঠাকুরপো। ঠাকুরপোর অনেক আছে, একটা মেয়েকে উদ্ধার করলে ওনার কমে যাবে না। কল্যাণী বলে, দিতে চেয়েছে বলে আমি তোর ভরসায় এত লোভী ঘরে মেয়ের বিয়ে দিয়ে দিতে পারবো না? এটা তো একরকম মেয়ে বেচাই হয়ে যাবে। নির্লিপ্তভাবে সুবোধ বলে, হ্যাঁ তাই দিতে হবে। তাছাড়া আর কি কোনো সম্বন্ধ এসেছে তোমার মেয়ের জন্য? তুমি কালকেই পলাশপুরে যাবে। হুকুম দিয়ে কল্যাণী উঠে চলে গেল। রাতের খাবারটা মনে হয় আজও আর খাবে না। জলি পাশের ঘর থেকে সবটাই শুনলো, কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই ওর। মেজ মেয়ে ডলির জন্য পলাশপুরের সম্বন্ধ পাকা হলো। মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পাশাপাশি পাত্রের দাবি একটা বাইক। শোভন ঠাকুরপো বাইকটা দিতে চেয়েছেন, কিন্তু তারপরেও তো অনেক খরচ। যার কিছুই নেই তাকে কিছুটা সাহায্য করলেও উলুবনে মুক্তা ছড়ানোর মতো অবস্থা হয়। ভাগ্যিস কল্যাণী বুদ্ধি করে খুব হালকা সোনা দিয়ে হাতে কানে গলায় গড়িয়ে রেখেছিল। কিছুটা ধারে খাট বিছানার জোগাড় করে খুব সাধারণভাবে ডলির বিয়েটা হয়ে গেল। বর সেরকম কিছুই করে না। বাবার মুদিখানা দোকান আছে, বাবার একটা ছেলে, এই যা রক্ষে। দোকানে বাবাকে মাঝে মাঝে সাহায্য করে। দোকানের মাল আনবার বাহানাতেই বাইক দাবি করেছিল। যাক, একটা মেয়ের তো গতি লাগলো। কল্যাণীর বুক থেকে যেন একটা পাথর নামলো। এদিকে সুবোধ তার নতুন গরুটাকে নিয়ে মেতে আছে। অনেকটা সময় ওই গরুটাকে নিয়েই কেটে যায়। দুধ যেটুকু হয় দুই বাড়িতে ভাগাভাগি করে দেয়। কিছুদিন এভাবে বেশ ভালোই কাটলো।
ডলি তার শ্বশুর বাড়িতে মন দিয়ে সংসার করছে। জলি মন দিয়ে তার কাকাবাবুর সেবা করে চলেছে। সকাল সন্ধে নিয়ম করে জলির ছেলে মেয়ে ওদের ধালো দাদুর কাছে পড়তে বসেছে। পড়াশোনার যাবতীয় খরচ বহন করে শোভন, এমনকি ওদের জামা কাপড়ও কিনে দেয়। এদিকে কল্যাণীর আর একটা নতুন আবদার হয়েছে। দিন রাত শুভদের মাথা খাচ্ছে, নন্দুর জন্য একটা দোকান করে দাও, ঠাকুরপোকে বলো না কিছু সাহায্য করতে। কথাতেই বলে মানুষের লোভের অন্ত নেই, তেমনি পরের সাহায্য পেতে পেতে কল্যাণীর লোভ বেড়েই চলেছে। সুবোধ কিন্তু পণ করেছে এবারে যে আর কিছুতেই ভাইয়ের কাছে কিছু চাইবে না। অনেক করেছে, ও আর কত করবে। জলের ছেলেমেয়ের দায়িত্ব নিয়েছে, ওরও তো খরচ আছে, রিটায়ার মানুষ। কিন্তু কল্যাণী কিছুতেই ও সব বুঝবে না। উল্টে বরকে অনেক বুঝিয়ে অশান্তি করেও না পেরে অবশেষে হাল ছেড়ে দিয়েছে। এখন মা ছেলে মিলে বুদ্ধি আটে কি করে কাকাবাবুর কাছ থেকে দোকানের জন্য কিছু পুঁজি আমদানি করা যায়। জলি চুপচাপ সবকিছু দেখে। মিলিও সব দেখে শুনে ভাবে ওর হবু বরকে নিয়ে একদিন কাকাবাবুর কাছে যাবে, যা কিছু করার উনিই করতে পারবেন। বেশিরভাগ রাতের দিকে সোহিনী ফোন করে বাবার সাথে কথা বলে, সব খোঁজ খবর নেয়। মাঝে মাঝে জলি ওখানে থাকলে ভিডিও কলে কথা বলে। জলিদিকেও ধন্যবাদ জানায় যে বাবাকে দেখে রাখার জন্য। সেদিন ফোন করে জানালো যে ওরা কদিনের জন্য কলকাতায় ওর শ্বশুর বাড়িতে আসছে, বাবার সাথেও দেখা করতে গ্রামে আসবে 2-1 দিনের জন্য। শোভনের খুশি আর ধরে না। বেশ কয়েক বছর পর মেয়ের সঙ্গে দেখা হবে। এমনকি সুলতা মারা যাবার পর থেকে ভালো করে মেয়েকে কাছেই পায়নি। গ্রামের নিস্তরঙ্গ জীবনে সামান্য খুশি অনেকটা খুশি নিয়ে আসে। শোভনের সাথে সাথে জলি আর ওর ছেলে মেয়েরাও খুব খুশি, খুব উত্তেজিত। জলি বলে, কত বছর পরে বোনের সঙ্গে দেখা হবে বলুন তো কাকাবাবু। শোভন বলে, তোর তো দূরের কথা রে, আমার সঙ্গে প্রায় 4 বছর বাদে দেখা হচ্ছে। জলির মনে পড়ে কত আদরের মেয়ে ছিল সোহিনী, কাকার 2 চোখের মণি। ছোটবেলায় গ্রামের বাড়িতে এলে কাকু কাকিমা সারাক্ষণ নজরে রাখতো ওকে, যেন মাটিতে রাখলে পিঁপড়ে খাবে আর মাথায় রাখলে চিলে নেবের মতো অবস্থা। আর আজ সেই মেয়ের সঙ্গে বছরের পর বছর দেখা নেই। জলি সারা বাড়িঘর সাফ সুতরোর কাজে উঠে পড়ে লেগে যায়। ওরা বিদেশ থেকে আসবে, এই গ্রামের বাড়ির সবকিছু ওদের পছন্দ হবে তো। কাকাবাবুকে বলে বোনরা যে ঘরে থাকবে সেই ঘরের জন্য জানলা দরজার নতুন পর্দা লাগানো হলো, এমনকি ওই ঘরে নতুন লাইট ফ্যানেরও ব্যবস্থা হলো। ওদিকে কল্যাণী আর নন্দু মিলে যে প্ল্যান এঁটেছিল কিছু টাকা চাইবে ঠাকুরপুর থেকে, সেই প্ল্যানটা কিছুদিনের জন্য মুলতবি রাখতে হলো। কল্যাণী নন্দুকে বলে, এখন বিদেশ থেকে দিদি আসছে, সব সময় কাকাবাবুর হাতে হাতে থাকবি, যা বলবে শুনবি, বুঝলি? শুনেছি ওই দিদিও বিরাট বড় লোক। নন্দু বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। এই পৃথিবীর সকল সম্পর্কই এক অদৃশ্য স্বার্থের খাঁচায় বন্দি। সাংসারিক ভাষা যাকে বলে কর্তব্য। এই হাতে দাও, ওই হাতে নাও। এই পাওয়া দাওয়াটার ভারসাম্য রক্ষা না হলে সম্পর্কগুলোর মধ্যে শিথিলতা চলে আসে। মায়ের শেখানো বুলির মতো নন্দু সারাক্ষণ কাকাবাবুর হাতের কাছে দাঁড়িয়ে। কল্যাণী বারে বারে গিয়ে খোঁজ নিয়ে আসছে কিছু করতে হবে নাকি। বাড়িতে যেন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। আগামীকাল সোহিনীরা কলকাতায় ল্যান্ড করবে। বিকেলের ম্লান আলোকে বারান্দার ইজি চেয়ারটিতে বসে বসে শোভনের কত কথাই মনে পড়ছে। বিয়ের পর মেয়ের সঙ্গে একবারও দেখা হয়নি, তবে শেষবার তার হবু বর সৌরভকে সাথে নিয়ে এসেছিল। বলেছিল ফিরে গিয়ে ওকেই বিয়ে করবে। সুলতার খুব পছন্দ হয়েছিল সৌরভকে, মেয়ের পছন্দের তারিফ করেছিল সে। যদিও শোভনের ইচ্ছে ছিল খুব ধুমধাম করেই পৈতৃক বাড়ি থেকেই মেয়ের বিয়ে দেবে, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নাকি ওসব সংসেজে বিয়ে করে না, ওদের কাছে ব্যক্তি স্বাধীনতাটাই সব। তবু যে বিয়ের আগে এসে সব জানিয়ে আশীর্বাদ নিয়ে গেছিল ওরা, এটাই ঢের। তবে বেশ ভালো বিয়ে করেছে মেয়েটা, ওরা সুখী আছে, শোভন এটাতেই নিশ্চিন্ত। যেখানে থাকুক ভালো থাকুক। খুব ভালো হয়েছে ওর শ্বশুর বাড়ি, সকলেই শিক্ষিত। জলে চা নিয়ে আসলে শোভন বলে, আগে জানালে বাড়িটাও রং করিয়ে নিতে পারতাম বল। জলি বলে মাথা নাড়িয়ে চলে যেতে গিয়েও ফিরে এসে জিজ্ঞাসা করে, ওরা কি কলকাতায় চলে এসেছে কাকাবাবু? না রে, সন্ধেবেলায় নামবে। অতটা জার্নি করে আসছে, এখানে কবে আসবে কে জানে। নিজের মনেই শোভন বিড়বিড় করে। আজ আর বিকেলে বেরোতেই ইচ্ছা হলো না। বারান্দায় বসে বসে আকাশ পাতাল কল্পনা করতে লাগলো সে। একটা বড় আনন্দ জীবনের একঘেয়ে শ্লথ গতিটাকে সহজেই বদলে দিতে পারে। সুলতা চলে যাবার পর প্রথম ধাক্কাটা খেয়ে কোনো রকমে বেঁচেছিল শোভন। তারপর চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিজের গ্রামে ফিরে এসে গতানুগতিকভাবে জীবনটা অতিবাহিত করে চলেছিল। মাঝে মাঝে অবসাদ হলে নিজের মনে হিসেব করে নিচ্ছিল যে জীবনের আর কতদিন বাকি, আর কত বছর এভাবে টিকে থাকতে হবে।
যতদিন শরীর চলছে ততদিন তবু সব ঠিকই আছে, কিন্তু যেদিন শরীর পড়ে যাবে সেদিন কে দেখবে? আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন সন্ধে নেমে গেছে। সুবোধ বিকেলে শোভনকে নিচে না দেখতে পেয়ে ওপরে খোঁজ নিতে এসেছে। শরীর ঠিক আছে তো? জলি বাবাকে দেখে হাতের কাজ ফেলে এসে দাঁড়ায়, বলে, দেখো না বাবা, কাকাবাবু আজ ভীষণ অন্যমনস্ক। সেই দুপুর থেকে চেয়ারে বসে চরণরা পড়তে এসেছিল। আমি বললুম বাড়িতেই পড়তে বসগে, আমি আসছি। ভালোই হলো তুমি এসে গেছো। তুমি কাকাবাবুর কাছে বসো, আমি তাহলে বাড়ি যাই। কাকাকে একা রেখে বেরোতেই পারছিলাম না। সুবোধ বলে, ঠিক আছে, আমি দেখছি, তুই বাড়ি যা, তোর মাও তো তোকে খুঁজছিল। জলি বাড়ির দিকে পা বাড়ায়। 4 বছর পর 1 সপ্তাহের জন্য ইন্ডিয়া এসেছে সোহিনীরা। তাও এদিক সেদিক ঘুরে বেরিয়েই কটা দিন পার হয়ে গেল। সেদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে তারাপীঠে গিয়েছিল। অনেক ছবি পাঠিয়েছে। লাল পাড় শাড়িতে সোহিনীকে মা দুর্গার মতো লাগছিল। ছবিটা দেখে আহ্লাদে বাবারই চোখে জল এসে গেল। জলিকেও ডেকে দেখালো ছবিগুলো। জলি বলে, বোনকে কি মিষ্টি লাগছে গো কাকাবাবু। আগামীকাল এখানে আসবে, তর যেন আর সইছে না শোভনের। ভোরে ওরা কলকাতা থেকে রওনা দেবে। এখানে আসতে আসতে 11টা বাজবে। জলের সঙ্গে বসে প্ল্যান করে শোভন। সকালের জলখাবারে কি মেনু থাকছে, দুপুরে কি রান্না হবে, আবার রাতে ওরা থাকবে। কিন্তু পরের দিন সকালে ওরা রওনা দেবে। তার পরের দিন নিউ ইয়র্কে ফিরে যাবে। হাতে একদম সময় নিয়ে আসেনি যে জোর করে 2 দিন নিজের কাছে আটকে রাখবে। ওর মা নেই, আবার বিয়ের পর প্রথম জামাই শ্বশুর বাড়ি আসছে। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, তাই একটু বেশি চিন্তায় আছে শোভন। সারা রাত ভালো করে ঘুম এলো না শোভনের। এমনিতেই বয়স হলে ঘুমটা কমে যায়, তার উপরে একটু উত্তেজনায় সারা রাত না ঘুমিয়ে সকালের দিকে চোখটা একটু লেগে গেছিল। সৌরভের ফোন। ইস, কতটা বেলা হয়ে গেল, কি করে 7 সকালে ঘুমিয়ে থাকলো। তাড়াতাড়ি ফোনটা ধরে। মনে মনে ভাবে, হয়তো গ্রামের ঠিকানাটা জানতেই জামাই ফোন করেছে। কিন্তু না, সৌরভ ফোন করে জানায় সোহিনীর শরীর খুব খারাপ, মনে হয় ফুড পয়জন হয়ে গেছে। নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে মাঝরাত্রে। বমি বন্ধ হচ্ছিল না। ওরা আর এবারে এখানে আসতে পারবে না। শোভনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। একটা চাপা কান্না যেন বুক ঠেলে বেরোতে চায়। শুধু জিজ্ঞাসা করে, এখন কেমন আছে? আমি যাচ্ছি। সৌরভ জানায় এখন ভালো আছে, ঘুমোচ্ছে। ডাক্তারবাবু একটু পরে রাউন্ডে এলেই জানতে পারবো এরকম হলো কেন। আর শুনুন, এই গরমে কষ্ট করে আর এত দূর রাস্তা আসতে হবে না আপনাকে। সোহিনী উঠুক, ভিডিও কল করে দেখা করিয়ে দিচ্ছি আপনার সাথে। শোভন কোনো রকমে বলে, ঠিক আছে, পরে ফোন করছি। বলে ফোনটা রেখে দিয়ে ধপ করে বসে পড়ে। কখন জলি পাশে এসে দাঁড়িয়েছিল। কিছুটা সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে কাকাবাবু? বোনরা আসবে না? না বলে শোভন চুপ করে বসেই থাকে। জলি আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। শোভনের মনের মধ্যে হাজার ঝড় বইছে। কেউ কি তা বুঝতে পারবে? একবার ভাবলো যতই বারণ করুক ওরা, মেয়ের সঙ্গে দেখা করতে একটা গাড়ি ভাড়া করে নন্দুকে সাথে নিয়ে রওনা দেবে, কিন্তু সাহস হচ্ছে না। শরীরটা কাল থেকে ভালো লাগছে না। তবু ওরা আসবে বলে একটু হুজুগে ছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটার শরীর খারাপের খবর, আবার আসবে না শুনে একেবারে যেন সব শক্তি হারিয়ে ফেললো। অত দূরের রাস্তা গাড়িতে যাবার সাহসই হচ্ছে না। জলি কখন চা দিয়ে গেছে, খেতেও ইচ্ছে করছে না। পড়ে পড়ে জল হয়ে গেল চাটা। জলি তার ছেলেকে বাড়ি পাঠালো দাদুকে ডেকে আনতে, কারণ কাকাবাবু একমাত্র বাবার কথাই শোনেন। আজ শোভনের অনেক পুরনো কথা মনে পড়ছে। মেয়েটা এত কাছে এসেছে, তবু তার সঙ্গে দেখা হবে না। তার নিজের মা বাবার কথা মনে পড়ছে বারবার। ওনারাও শেষ বয়সে ভীষণ সন্তান শোক পেয়েছিলেন। একমাত্র পুত্রকে একটু আঁকড়ে ধরতে চেয়েও পাননি। শোভন সময় দিতে পারেনি তাদেরকে। হয়তো তাদেরই চোখের জল লেগে গেছে, হয়তো এ জীবনে মেয়ের সঙ্গে আর দেখা হবে না। শোভনের বুকের ভেতরটা হুহু করে ওঠে। সেদিন চরণদেরকে রামায়ণ পড়ে শোনাচ্ছিল। সেখানেও রাজা দশরথের প্রিয় পুত্র রামের জন্য সন্তান শোক, হাহাকার, এসব পড়তে পড়তে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। রাজা দশরথ অত বড় মহারথী হয়েও অভিশাপ মুক্ত হতে পারেননি, তো শোভন চক্রবর্তী তো কোন ছাড়। অজান্তে চোখটা ভিজে যায় তার। একটু পরে সুবোধ আসলে অনেক বুঝিয়ে শোভনকে দিয়ে সৌরভকে ফোন করালো। সৌরভের কাছে খবর পেল সোহিনী এখন ভালো আছে, আজকেই ছেড়ে দেবে, তবে রেস্টে থাকতে হবে, তাই অতদূর জার্নি করা যাবে না। সামনের বছর আবার আসবো, তখন অনেকটা ছুটি নিয়ে এসে আপনার ওখানে রেখে আসবো। সৌরভ বলল,
নন্দুকে বিকেলের দুটো ট্রেনের টিকিট কাটতে পাঠালো শোভন। যেভাবেই হোক, যত টাকাই লাগুক, টিকিট দুটো যেন কেটে আনে, আর সঙ্গে যাওয়ার জন্য রেডি হতে বলল। খানিক বাদে সোহিনী ভিডিও কল করে বাবার সঙ্গে কথা বলল। খুব খুশি দেখাচ্ছে ওকে। আরও বলল, এত দূরের রাস্তা তোমাকে কষ্ট করে আসতে হবে না বাপি। আমি কয়েক মাস বাদেই আবার কলকাতায় আসছি, তখন তোমার সাথে দেখা হবে। এখন মন খারাপ করো না বাপি। শোভর মেয়েকে দেখে কেঁদে ফেললো। তাই দেখে সোহিনীও কাঁদতে লাগলো। পাশ থেকে সৌরভের বাবা সোহিনীর কাছ থেকে ফোনটা নিয়ে বলল, আজ এত খুশির দিনে কি কাঁদতে আছে বেয়াই? শোভন কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। সোহিনীর শ্বশুর মশাই বলেন, আপনি দাদু হতে চলেছেন আর আমি ঠাকুরদা। আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। মুহূর্তের মধ্যেই সব দুঃখ কষ্ট উবে গিয়ে খুশির পরিবেশে বদলে গেল। এরই নাম বুঝি জীবন। এখন এ দুঃখ তো তার পেছনে সুখ লুকিয়ে আছে। আবার সামনে থেকে আপাত দৃষ্টিতে সুখ মনে হলেও পেছনে বিষাদের মেঘ পুঞ্জীভূত হচ্ছে। পাশে দাঁড়িয়ে সুবোধ সবটাই বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। শোভর খুশি হয়ে সুবোধকে বলে, শুনলি দাদা ভাই, আমরা দাদু হতে যাচ্ছি। সেই জন্যই মেয়ের বমি বন্ধ হচ্ছিল না। ওরা আবার কয়েক মাস বাদে আসবে। ওখানে বিদেশে ওকে কে দেখবে বল? তাই ওর শাশুড়ির কাছে চলে আসবে, তারপর আমার কাছে এনে রাখবো। কি বলিস দাদা ভাই? সুবোধ বলে, অবশ্যই আনবি, এটা ওর বাপের বাড়ি। আমরা সবাই আছি, সবাই মিলে ওকে আর ওর বাচ্চাকে সামলাবো। তাছাড়া আমাদের জলিমা আছে না, ও তো একাই 100। একটু আগের সব দুঃখ কষ্ট ভুলে সকলেই একসঙ্গে আনন্দে মেতে ওঠে। শোভন বলে, দাদা ভাই, সকাল থেকে উপসী আছি, চল স্নান সেরে মন্দিরে ভালো করে পুজো দিয়ে আসি। নন্দুকে একটু মিষ্টি আনতে বল, আজ সবাইকে মিষ্টি মুখ করাবো। তারপর নন্দুর খোঁজ করতে গিয়ে মনে পড়ে, একটু আগে ওকে পাশের বাজারে অনলাইনে টিকিট কাটতে পাঠানো হয়েছে। সুবোধ বলে, তাড়াতাড়ি ফোন করে টিকিট কাটতে বারণ করে দে, আর ওই বাজারের সত্যেনের দোকান থেকে মিষ্টি আনতে বলে দে, এখনো বোধহয় পৌঁছয়নি। সুবোধ আরো বলে, তুই স্নান সেরে নে, আমিও যাই স্নানটা করে নি। চল, ভালো করে পুজো দিতে হবে আমাদের সোহিনী মার জন্য। এই বলে সুবোধ প্রস্থান করে। এখনকার মতো এ পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।